গোয়া গোয়া গোয়ার কোনো তুলনা নেই। যতই যান পুরী দীঘা, এখানে একবার আসবেন। এই গোয়াতে যদি না আসেন তাহলে আপনি ভারতের সেরা সমুদ্র সৈকত গুলোর মধ্যে একটা মিস করছেন আর কি। এখানকার এক একটা বিচ এক এক রকমের। আজকের ভিডিওতে আপনাদের দরবারে নিয়ে আসবো লোকচক্ষুর আড়ালে লুকিয়ে থাকা গোয়ার এক গোপন সমুদ্র সৈকত। এই গোপন সমুদ্র সৈকতে পৌঁছানোর পথ শুধু বহু বাঙালি পর্যটক নয়, গোয়ায় বসবাসকারী স্থানীয় মানুষদের কাছেও আজও অজানা। আজও 2026-এর পৃথিবীতে এই গোপন সমুদ্র সৈকত এতটাই নির্জন ও জনমানব শূন্য যে যেখানে পৌঁছলে আপনারা সমুদ্রের মাঝখানে থাকবে না আর কেউ। এই ভিডিওতে আরও দেখতে পাবেন কিভাবে আমি উত্তর গোয়ার সিভিল রেলওয়ে স্টেশন থেকে মাত্র 70 টাকা খরচ করে পৌঁছে গিয়েছিলাম এই সমুদ্র সৈকত। ভারতের এই সমুদ্র সৈকতকে প্রচারের আলোয় পৌঁছে দিতে সহযোগিতা চাই আপনাদের সকলে। পৌঁছে গেলাম থিবিম স্টেশন। এবার এখান থেকে যাব বাগা বিচ। বাংলা থেকে, কলকাতা থেকে এই রুটে কিন্তু কেউ গোয়া আসেনি, আমি প্রথম আসলাম, আপনাদের দেখিয়ে দিলাম। আর এবার এই রাস্তা দিয়ে চলে যাব বাগা বিচ। কিন্তু বিদেশিরা পৌঁছে গেছে, তাহলে ওদের রিসার্চটা কোন লেভেলের। আর একটা ব্যাপার যেটা আমাদের ওখানে কাঞ্চনজঙ্ঘা দেখতে যাওয়ার জন্য যেমন আছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস, শিয়ালদা থেকে ছাড়ে ডুয়ার্স যাওয়ার জন্য আমরা ব্যবহার করি। আর ঠিক এখানেও এরকমই কঙ্কনে আসার জন্য পানভেল থেকে আপনারা পাবেন রাত্রি 12:50-এ কঙ্কন কন্যা এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেসের বোন। এছাড়াও ম্যাঙ্গালোর স্পেশাল রয়েছে, যেটা রাত্রি 1:30 নাগাদ পাওয়া যাবে। সকাল 5:30 নাগাদ ট্রেন আছে, কিন্তু ওই ট্রেনগুলোতে গেলে আপনি ঘুমিয়ে স্লিপার ক্লাসে চলে যাবেন। আর এই যে কঙ্কনের যে এই যে দৃশ্য কঙ্কন উপকূলের, যেগুলো মিস হয়ে যাবে। এখান থেকে প্রিপেড ট্যাক্সি নিয়ে নেবেন, 900 টাকা লাগবে 22 কিলোমিটারের জন্য, কোয়াইট রিজনেবল রেট। আর আমি তো প্রথমবার এসেছি, সুতরাং আমার এখন প্রিপেড ট্যাক্সি নেওয়ার মতো 900 টাকা নেই। 900 টাকা আমার কাছে থাকলে আমার অনেক বড় ব্যাপার হয়ে যেত, তাই আমি যাব হেঁটে বাগা বিচ। শুধু প্রিপেড ট্যাক্সি নয়, এখানে অটো প্লাস আপনারা স্কুটি, ড্রাইভার সহ স্কুটি আপনাকে চালিয়ে নিয়ে যাবে। মানে আমাদের ওখানে যেমন আছে বাইক ট্যাক্সি, ওই রকম সবই পাবেন। যাদের টাকা আছে তারা যেতে পারবে, আর যাদের টাকা নেই তারা আমার মতো এরকম হেঁটে যাবে। আর আমি এখানে হেঁটে গিয়ে সামনে বাস ধরবো। দুটো বাস চলে এসছে সামনে, কন্ডাক্টর ডাকছে আমাকে আসার জন্য। বাস চলে যাবে যাবে করছে, আর একটা কিন্তু পেছনে দাঁড়িয়ে আছে। এবার দেখি কোনটায় উঠি, যে কোনো একটাতে উঠে যাব। এখান থেকে যাব হচ্ছে মাপসা বাস স্ট্যান্ড, তারপর সেখান থেকে বাগা বিচ। এটা হচ্ছে থিবিম টু মাপুসা। দেখি এখানে তো লোক নেই। মাপুসা চলো, আমাকে নিয়েই মনে হয় যাবে, শুধু আমি একাই আছি। ও বাবা, বাসে আমি একাই, আর কেউ নেই বাসে। আমাদের ওখানকার মতোই সিস্টেম সব। প্রথমে লোকজন ভর্তি হলো, পুরো সিট, তারপর কিছুক্ষণ দাঁড়ালো 10 মিনিট, তারপর বাসটা ছাড়লো। এই এখন ছেড়েছে, 10 মিনিট মতো দাঁড়ালো। এটা হচ্ছে বাইরে। বাস ভাড়া নিল 9 কিলোমিটারের জন্য 30 টাকা, একটু বেশি লাগছে আমার, একটু বেশি। আর ট্যাক্সি ভাড়াটা রিজনেবল ছিল, 22 কিলোমিটারের জন্য 900 টাকা নিচ্ছিল টিকিট ট্যাক্সিতে। আর এখানে সাইট সিন করতে করতে যাচ্ছি এখন, গোয়ার সাইট সিন দেখুন। যা কিছু দেখছি সবই নতুন, কি সুন্দর দেখুন এখানকার জায়গাগুলো, বাড়িঘরগুলো খুব সুন্দর। চারদিকে দেখুন, এই দেখুন, এই দেখুন, এই দেখুন, এই দেখুন, এই দেখুন, এই দেখুন, এইবার তার নেই, কি সুন্দর দেখুন রাস্তাঘাট। গোয়ার বাড়িঘরগুলো দেখুন কিরকম, প্রথম ইমপ্রেশন গোয়ার দারুণ সুন্দর লাগছে। কিন্তু ঘর বাড়ির মধ্যে একটা বিশাল সুন্দর ব্যাপার আছে। এগুলো সাইট সিন, পাড়ার ভেতর দিয়ে যাচ্ছি তো। দেখুন এই যে জায়গাটা এসছে, এখানে বড় বড় শপিং মলও কিন্তু রয়েছে। এই জায়গাটার নাম হচ্ছে মাপুসা। এটা হচ্ছে একটা ভিলেজ পঞ্চায়েত, মাপুসা ভিলেজ পঞ্চায়েত গোয়ার।
মাপুসা বাস স্ট্যান্ড। এখানে অনেক রকমের বাস আছে বিভিন্ন বিচে যাওয়ার। তো এখান থেকে একটা বাস ধরে যে কোনো একটা বিচে চলে যাবে। অ্যাকচুয়ালি বাঘা বিচে যাওয়ার জন্য খুঁজছি, তো আমি অঞ্জুনার বাস পেয়ে গেছি। অঞ্জুনা বা যে বিচে যাওয়ার, বাঘা বিচের বাসগুলো কোথায় আছে দেখি। অ্যাকচুয়ালি হারিয়ে গেছি, কারণ এখানে সব জায়গাতেই পাওয়া যাচ্ছে। পানাজির বাস আছে দেখুন, এখান থেকে গোয়ার ক্যাপিটাল পানাজি বা পাঞ্জিম যাওয়া যাবে। কিন্তু আঞ্জুনা বিচের বাসও পেয়েছি, সিনকুয়েরাম বিচ, কিন্তু বাঘা বিচের বাসটাই পাচ্ছি না। কার্যত খুঁজতে হবে, এই এত বড় বাসের মধ্যে কোথায় খুঁজবো বাঘা বিচের বাস। যাক, বুঝতে পারলাম যেটা বাঘা বিচের বাসটা এখনো নেই, কিন্তু বাঘা বিচ আসবে। এখন বাসটা আসবে, তারপর এখান থেকে যাবে। দেখা যাক বাঘা বিচের বাস আসুক। বাস যেহেতু আসছে না, তাই জন্য এখানে একটু মার্কেটে চলে এলাম, দেখি এখানে কি কি পাওয়া যায়। ভালোই ফল টল পাওয়া যাচ্ছে তো। একটু প্ল্যানটা চেঞ্জ করলাম, একটু না অনেকটাই। বাঘা বিচের বাস আসছিল না, সামনে যাচ্ছিল আঞ্জুনা বিচের একটা বাস। তো আঞ্জুনা বিচের বাসে উঠে পড়েছি। আঞ্জুনা বিচও খুব ফেমাস এখানে নর্থ গোয়াতে। বাস ছেড়ে দিয়েছে এখন বাস স্ট্যান্ড থেকে। এই হচ্ছে মানে ট্যুরিস্ট আর ট্রাভেলারদের মধ্যে ডিফারেন্স। আমরা যেহেতু ট্রাভেলার, সুতরাং আমরা খুব সহজেই চট করে আমাদের শিডিউলটাকে এদিক ওদিক করতে পারি। দেখুন, একদম লোকাল মানুষদের সাথে কিন্তু একদম ট্রাভেল করছি এখানে। দারুণ একটা ফিলিং করছে, বাসে যাচ্ছি। দেখুন এরকম বাসটা। আঞ্জুনা বিচ গোয়ার পর্যটকদের কাছে যথেষ্ট একটা পরিচিত নাম, কিন্তু তখনও বুঝতে পারিনি আঞ্জুনা বিচ যাওয়ার পথে রাস্তা হারিয়ে কিভাবে আমি আবিষ্কার করে ফেলবো গোয়ার এক গোপন সমুদ্র সৈকতকে। বাসটা নামিয়ে দিল পেছনে, এখানে বাস স্ট্যান্ড আছে বললো, যে ওখান থেকে বললো এবার যান এই সামনে। অ্যাপ্রক্সিমেটলি মনে হচ্ছে আমার এই 1.5 কিলোমিটার মতো হবে গুগল ম্যাপে আমি যেটুকু বুঝলাম। আঞ্জুনা বিচ কোনো কিছুই মানে সঠিকভাবে এখন ট্রেস করা মুশকিল, কারণ গুগল ম্যাপে যে ঠিক দেখাচ্ছে কিনা সেটাও জানি না। তবে কন্ডাক্টরকে জিজ্ঞেস করলাম, বললো এই সামনের রাস্তা দিয়ে যান। দেখি যাই কত দূর যাওয়া যায়। অ্যাকচুয়ালি হারিয়ে গেছি বলতে পারেন, এটা এক রকমের হারিয়ে যাওয়াই হয়। বিচটা আদৌ খুঁজে পাবো কিনা সেটাও আমার সন্দেহ আছে। আশেপাশে দেখুন দারুণ, কিন্তু খাওয়া দাওয়া পাওয়া যাচ্ছে, ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টস রয়েছে। আগে আগে বিচটা খুঁজে দেখি, বিচে আঞ্জুনা বিচ কিরকম, আমি তো কোনোদিন যাইনি আগে। তো এটা অদ্ভুত বিষয় কিছু হচ্ছে, যেতে চেয়েছিলাম বাঘা বিচে, তা আঞ্জুনাতে যখন পাওয়া গেল, দেখি আঞ্জুনাতে কি হয়, সামনের দিকে হবে কিনা। খুব ডিফিকাল্ট ব্যাপার, কারণ গুগল ম্যাপে যা দেখাচ্ছে সেই অনুযায়ী কিন্তু এটা হচ্ছে না। কারণ গুগল ম্যাপে আমার কিছুক্ষণ বাদে আমার অন্য একটা রুট দেখাচ্ছে, যেটা 3.1 কিলোমিটার। সুতরাং এখানে খুব ডিফিকাল্ট। আমি সামনের দিকেই যাচ্ছি, কারণ গভর্নমেন্ট বাসে কন্ডাক্টর তো বলেছে সামনে যেতে, তো সামনেই নিশ্চয়ই হবে। জিজ্ঞেস করবো কাউকে। স্যার, হোয়াটস দ্য ওয়ে টু দ্য বিচ? স্ট্রেট। যাক, একটা ক্লু তো পাওয়া গেল, স্ট্রেট যেতে হবে। আশেপাশের জায়গাগুলো কিন্তু খুব সুন্দর। যাক, অন্তত অন্তত ফর দ্য ফার্স্ট টাইম আমি আরব সাগরের দর্শন পেলাম। দারুণ অনুভূতি লাগে। সামনে হোটেলটা এমন মানে একটা অবস্ট্রাকশন করে দিয়েছে, আর এই হচ্ছে বিচের একটা গ্লিমস এখান থেকে আমি পেয়েছি এই দিক দিয়ে। চলুন যাই দেখাই। কি হাওয়া আরব সাগরের, উফ দারুণ। দেখুন এখানে, দেখুন এই দিকটা দেখুন। এখানে বসা যাবে। খুবই সুন্দর জায়গা, আরো নিচে পর্যন্ত যাই। কি লাগছে, দারুণ দারুণ, কি অসাধারণ লাগছে। মনে হচ্ছে এখানেই বসে থাকি সারাদিন। দেখুন একবার,
আরব সাগরের অনুভূতি একদম অন্যরকম। আরব সাগরের মতোই, একদম বঙ্গোপসাগরের মতো নয়। জল একদম দেখুন কালছে নীল পুরো। এইখানে দেখুন এই জায়গাটা কিন্তু খুব বোল্ডার আছে, অনেক অনেক পাথরের মতো বোল্ডার, সেইটাকে টপকে যাওয়া যাচ্ছে। বালির একটুখানি অংশ রয়েছে এখানে, তবে যাওয়া উচিত নয়। কি দারুণ লাগছে আঞ্জুনা বিচ, দেখুন অসাধারণ। দারুণ জায়গায় আসলাম কিন্তু, আরব সাগর একদম ফ্যান্টাস্টিক। এত ভালো লাগছে মানে ভাবা যায় না। ঢেউগুলো দেখুন, উত্তাল ঢেউ, দেখবো একদম উত্তাল সমুদ্রের ঢেউ। ঢেউ দেখেছেন কিরকম উত্তাল ঢেউ? তো দিগন্ত বিস্তৃত সমুদ্র, যেদিকে তাকাবেন সেদিকেই সমুদ্র। দারুণ। এইটা মানে যেভাবে খুঁজে পেলাম এই আঞ্জুনা বিচটা, অসম্ভব ভালো লাগছে, দারুণ সুন্দর। কোনোদিন আগে আসিনি তো, এটা একদম দারুণ লাগছে। ও কি ঢেউ! আঞ্জুনা বিচ দেখে ফিরে আসার সময় যা ঘটলো তা কোনো অংশেই আমার কাছে বিস্ময়ের থেকে কম কিছু নয়। তারই কয়েক ঝলক কোনো রকম এডিটিং ছাড়াই তুলে ধরলাম আপনাদের কাছে। বিচ, ওটা তো একটা রকি মাউন্টেনিয়াস পার্ট ওই বিচটা। আচ্ছা, এই আর্জুনের যে পুরো গ্রামটা, ভিলেজ একদম দেখুন, বাড়িঘর দেখুন কিরকম, লোকজনের অবস্থা। ওই মানে স্থানীয় যে লোকজন আছে, যাদের বাড়িঘর আছে, তারাই এই সমস্ত জামা কাপড়, এই বিভিন্ন রকম জুয়েলারি, এই সমস্ত যে দোকানগুলো খুলে রয়েছে। পুরো একেবারে গ্রাম্য এলাকার ভেতর দিয়ে যাচ্ছি। পুরো গ্রামীণ একটা এলাকা গোয়ার। আঞ্জুনা বা ভিলেজ পঞ্চায়েত বলে এটাকে। তো এইটা, এই ভিলেজ পঞ্চায়েতের মধ্যে দিয়েই আমাদের এখানে যেতে হবে। জায়গাটা কিন্তু খুব সুন্দর। এইদিকে বা ডান হাতে আমার রাইট হ্যান্ড সাইডে কিন্তু রয়েছে অ্যারাবিয়ান সি, আর মাঝখানে রাস্তা করা আছে এরকম গ্রামীণ রাস্তা। বুঝতে পারছেন এত সরু রাস্তা, টার্ন নিয়ে চলে এসছে। আমার তো দারুণ লাগছে দুই পাশে এই দোকানপাট গুলো দেখে। মেয়েদের জামা কাপড়ই বেশি। দেখুন হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম এই বালির সি বিচটায়। কি লাগছে এই জায়গাটা, সৌন্দর্য অসাধারণ। এখানটা দেখুন ক্লিফ টাইপের আছে ওই পেছনের দিকটা, সামনে এইখানটাই পাশটা, কিন্তু এই দিকটা পুরোটাই স্যান্ড বিচ। আর ও পাশটা যাওয়া যাবে, হেঁটে হেঁটে যাই ও পাশটা, দেখি কি আছে। কিন্তু ওইখান থেকে পুরো বালির অ্যাক্সেস আছে, একটু নিচ দিয়ে হাঁটি তাহলে ঠিক হবে, হাঁটতে সুবিধা হবে। কি অসাধারণ লাগছে মানে বোঝানো যাবে না, দারুণ সুন্দর লাগছে। কিন্তু হাওয়াও দিচ্ছে সেরকম, রোদও আছে অনেক। আরে কি করছেন কলকাতায় এখনো? চলে আসুন গোয়া, দেখুন সমুদ্র দেখুন কিরকম। এইভাবে হেঁটে গোয়া এক্সপ্লোর করতে দারুণ লাগছে। উফ, কি হাওয়া, দারুণ ঠান্ডা হাওয়া, দারুণ। এটা ঠিক মানে বাগা বিচে যেরকম হয় সেরকম নয় কিন্তু জিনিসটা। এটা একদমই বাগা বিচের থেকে একেবারে উল্টো রকমের। প্রাকৃতিক সৌন্দর্য তো অসাধারণ, এটা নিয়ে বলার কিছু নেই। দেখবেন জল, দেখুন কি কাঁচের মতো জল। দেখুন কেউ আছে, কোনো লোক আছে কোথাও? কোথাও কোনো লোক নেই। যে জায়গাটায় বসে আছে এখানে কিন্তু কালো বালি, ব্ল্যাক স্যান্ড, দেখুন পরিষ্কার কালো বালি, কিন্তু এই অংশটা পুরোটাই কিন্তু কালো বালি। আর এই সামনে এরকম সমুদ্র। আমি বসে আছি এখানে, বসে থাকার কারণ হচ্ছে একটু সমুদ্রের হাওয়া খাচ্ছি আর কি। 4টে বেজে গেছে, আধ ঘন্টা হয়ে গেল বসে আছি, দারুণ লাগছে এখানে, আর কোনো লোকজন নেই। পুরো
এমন বিচ, শুধু কাকের ডাক ছাড়া কিচ্ছু শোনা যাচ্ছে না, শুধু একটা কাক আছে আর আমি এখানে বসে আছি। আর বেসিক্যালি তো লোকজন নেই দেখতে পাচ্ছি আমি। খুব দারুণ। ঢেউগুলো একের পর এক আসছে, মানে পুরীর থেকে যে পার্থক্যটা সেটা, এটা অনেক কুইক আসছে, তাড়াতাড়ি আসছে। দেখুন একটা ঢেউ শেষ না হতেই আবার একটা ঢেউ এসে গেল। আর তলার কারেন্ট অনেক বেশি আরব সাগরে। পুরো নীল, দেখুন জায়গাটা, জলরাশিটা পুরো নীল। অ্যাকচুয়ালি আমার পেছনে আর কেউ নেই, কিন্তু বড় ঢেউ। হোটেল ফোটেল পরে হবে, আগে আরব সাগরে স্নান, তারপরে হোটেল। হোটেল লাগবে না, এই শুধু স্নান করবো। বিস্তীর্ণ অঞ্চলে কেউ নেই, পুরো আমি একাই এখানে স্নান করছি। পুরো বিস্তীর্ণ অঞ্চলে দেখুন কেউ নেই। ও দারুণ। এখানে ভালো রকমের রিস্ক নিয়ে স্নান করছি, একের পর এক বড় ঢেউ আসছে আর কেউ নেই। সব থেকে বড় কথা, দৌড়ে দারুণ। বেশি রিস্ক নেবো না, মানে বুক জল অব্দি যাবো না কোনোভাবেই, কারণ এখানে কারেন্ট অনেক বেশি জলের। আর সব থেকে বড় কথা হচ্ছে, পুরীর সমুদ্রের মতো না কিন্তু। পুরীতে যেমন ঢেউ আসে, বড় বড় ঢেউ আসে, কিন্তু এখানে একটা শেষ না হতেই একটা ঢেউ গায়ে আসতে আসতে আবার আর একটা ঢেউ। মানে এইটা হচ্ছে বৈশিষ্ট্য। পরে দারুণ, দেখুন একটা ঢেউ আমার গায়ে লাগছে, তার সাথে আর একটা ফুলছে, দেখুন আর একটা ঢেউ। মাফুজাতেই ফিরে এসেছি এবার, কারণ ওই জায়গাটা রাতে থাকার জন্য আমার খুব একটা ভালো মনে হলো না। এমনিতে ঠিক আছে, অসুবিধা কিছু নেই, কিন্তু যারা একটু নির্জন জায়গা পছন্দ করে তাদের জন্য ঠিক আছে। আমার একটুখানি জমজমাট জায়গা লাগবে, যেখানে লোকজন ভালো থাকে আর কি। সেই জন্য এখানে ফিরে এসে আবার একটা লোকাল বাসে উঠে পড়েছি। এই বাসটা করে যাচ্ছি হচ্ছে বাগা বিচ। দেখুন সূর্য প্রায় অস্ত যাচ্ছে, প্রায় 5:30 বাজে সন্ধ্যেবেলা। বাগা বিচ যাচ্ছি এবার আলটিমেটলি, কারণ ওখানকার জায়গাগুলো যেহেতু আমার অ্যাডজাস্টেড হয়নি থাকার, সেই জন্য চেঞ্জ করে নিলাম যে রাতে যে থাকার যে জায়গাটা স্টে করবো আমি আজকে বাগা বিচেই। বাসটা প্রথমে কালাঙ্গাট বিচের দিকে যাচ্ছে, কালাঙ্গুট থেকে ঘুরে এসে তারপরে বাগাতে যাবে মনে হয়। রাস্তাতে আমি কিছু চিনি না, তবে একটা জিনিস কিন্তু বুঝতে পারছি, বাগা এখানে আসার পর একটা জিনিস বুঝতে পারছি, যে এই জায়গাটা অনেক বেশি মানে জনবসতিপূর্ণ। ওটা যেমন একটা গ্রাম টাইপের ছিল, এটা কিন্তু অনেক বেশি জনবসতিপূর্ণ। আর তার থেকে বড় কথা, দারুণ লাগছে এখন, মানে সূর্যাস্ত হচ্ছে, যে বাসে বসে আছি জানলার পাশে লোকাল মানুষদের সাথে, একদম দুর্দান্ত একটা অভিজ্ঞতা হচ্ছে। দেখুন এই বাসটাই আবার ঘুরে আসছে মাপুজা থেকে। এরকম ধরনের একটা বাস আমি মাপুজা থেকে ধরেছি, তবে এই জায়গাটা অনেক বেশি ভাইব্রেন্ট, অনেক লোক বসতি বেশি আছে এই জায়গাটা, একদম গম গম করছে যাকে বলা হয়। একটা জিনিস কিন্তু ঠিক, আজকে প্রথমে এসে আমি বাগাতেই যেতে চেয়েছিলাম, দেখে আসলাম যে ওখানে স্টে করার ব্যবস্থা আছে, সবকিছুই আছে স্টে করার, এমন নয় যে স্টে করা যাবে না। পাওয়া যাচ্ছে 1000-1500 এরকম, কিন্তু ওই জায়গাটা খুবই মানে নিরিবিলি জায়গা। ওইরকম অত নিরিবিলি জায়গা আমাদের চলবে না, আমাদের একটুখানি জমজমাট জায়গা চাই। সেই কালুঙ্গাট বিচের কাছাকাছি চলে এসেছি আমরা, এই দেখুন রাস্তা। হলো বহুত লোকজন নেমে গেল কিন্তু বাস থেকে। এটা কালাঙ্গাটের মধ্যেই এসছে, জানি না বাগাটা কখন পড়বে, বাগা বিচ কিভাবে যাবো, কোথায় কখন পড়বে, দেখি আগে আসি তারপর বুঝতে পারবো। তবে জিনিসটা ভালো লাগছে, কিছুই তো চেনা জানা নেই, আন্দাজে আন্দাজে যাচ্ছি। এখানে একটা মন্দির আছে দেখুন, কালাঙ্গুট সার্কেলটা, এটা ঘুরে গেল। এই কালাঙ্গাট বিচের যে বাসের যে স্টপেজটা, সেটা কিন্তু ঠিক এইখানটাই হবে, এর অন্য অন্য কোনো জায়গায় না, এখানটাই স্টপেজ কালাঙ্গাট বিচের। আর এখানের দিকে চলে যাবে বাগা বিচ। পুরো প্রাণবন্ত জায়গা একেবারে, এখানে রাস্তাঘাট যা দেখছি পুরো প্রাণবন্ত একেবারে। ওইটা একরকম ছিল প্রাকৃতিক সৌন্দর্য, ওটা খুব সুন্দর। এইটা বাগা বিচ হচ্ছে থাকার জন্য, বাসস্থান হিসাবে রাত স্টে করার জন্য দারুণ। দেখুন পুরো মার্কেট, একেবারে জমজমাট এলাকা। এইসব জায়গায় তো চাই আমাদের, আমরা পুরী দীঘা দেখে অভ্যস্ত বাঙালিরা। এখানে চার্চ দেখুন, বাগা বিচে যাওয়ার রাস্তার আগে। অ্যাকচুয়ালি বাগা বিচে এখানে এত মানে কনজেস্টেড এবং এত বেশি রাস্তাঘাটের দোকান, রেস্টুরেন্টস, হোটেল, রিসোর্ট, থাকার জায়গা এত কিছু আছে যে বাসটা যেতেই পারছে না আলটিমেটলি বাগা বিচ পর্যন্ত। দেখি কত পর্যন্ত যায় বাসটা। ওই বাজারটাকে কাটিয়ে উঠে আবার একটা ফাঁকা জায়গা দিয়ে যাচ্ছে, কোথায় গিয়ে দাঁড়াবে দেখি। মনে হচ্ছে এটাই পার্কিং হবে, গুগল ম্যাপে দেখাচ্ছে এসে গেছে।
অলরেডি রিচ বাঘা বিচ, এটা তো চলেই যাচ্ছে দেখছি, দারুণ সুন্দর। এই জায়গাটা একদম পারফেক্ট বাঘা বিচের, এই জায়গাটা এখানে থাকা যাবে, কোনো অসুবিধা নেই। এই দেখুন সামনে বাঘা বিচ, এই বাসটা করে নেমে এলাম। বাস ভাড়াটা 10 টাকা বেশি, 40 টাকা নিয়েছে। দেখুন চলে এলাম বাঘা বিচ, গোয়ার বাঘা বিচ পৌঁছে গেলাম। সূর্যাস্ত হচ্ছে এখন সবে মাত্র, দেখুন সেই রকম বিচ আর জমজমাট। আমাদের আমাদের দীঘার মতো, দীঘা মানে মন্দারমণিতে একটুখানি হালকা থাকে, কিন্তু দীঘা বকখালি পুরীতে সি বিচ যেরকম থাকে সেই ঠিক সেম জিনিস। দেখুন জল তো অনেকই দেখছি, বিশাল জল, স্নান করছে লোকে অনেক, বিশাল। এটা দেখুন বাচ্চারা চলে এলো, আপনারা কি করছেন? বাচ্চারা খেলা করছে, এখানে চলে এসছে বাচ্চারা, খেলছে দেখুন। আর আপনারা বসে আছেন এখনো, চলে আসুন গোয়া, আসুন বাঘা বিচ। ছোট ছোট বাচ্চারা, 1-2 বছর, 3 বছর, 4 বছরের বাচ্চারা জলের মধ্যে স্নান করছে, সাঁতার করছে, খেলছে। আর আপনারা এখন বসে আছেন, আপনারা আসুন, আর কত দেরি করবেন? আর এই দেখুন বাঘা বিচ, এই জায়গাটা লেখা আছে, আর এখানটা সেই আহা, এখানটা দেখুন, এই সামনে এই রিভারটা আছে, বাঘা রিভার যেটাকে বলে, এটা এসে মিশছে। একটা কাজ বাকি আছে এখনো, সেটা হচ্ছে রাতের জন্য থাকার একটা হোটেল ব্যবস্থা করবো এখানেই। একটু বেরিয়ে যাবো আগে, তারপর আবার সন্ধ্যেবেলা ফিরে আসবো বাঘা বিচ দেখতে। গোয়ার স্থানীয় রেস্টুরেন্টে একটা ভেজ থালি নিয়েছি, দেখুন এখানকার স্থানীয় খাবার একেবারে। এখানে একটা ওদের মিক্সড ভেজ মতো তরকারি আছে, ডাল, আর এখানে রাইস, একটা 4টে রুটি ছিল, এখানে তরকারি রয়েছে, আর এখানে স্যালাড, পিকল, আর এখানে একটা রায়তা। এটা হচ্ছে গোয়ানিজ ভেজ থালি। একটা রুম নিয়ে নিয়েছি আমি, একদম বাঘা বিচের থেকে প্রায় 200-300 মিটার ডিস্টেন্সে, এখান থেকে পায়ে হেঁটে বিচ 5 মিনিটেরও কম সময় লাগবে। এই হচ্ছে রুমটা। আর এখানে এরকম এমনি একটা বেড রয়েছে, যা থাকা এমন কিছু না, ভীষণই বেসিক একটা রুম। আর শুধুমাত্র একটা এসি রয়েছে, যা গরম পড়েছে তাতে আজকে এসি ছাড়া সম্ভব নয়, এসি রয়েছে এই। আর এদিকে তেমন কিছু নেই, হ্যাঁ টয়লেট আছে, টয়লেটটা মোটামুটি ক্লিন আছে, গিজার আছে। এই হচ্ছে রুম, এই রুমটা নিয়েছি আজকে। এখান দিয়ে সমুদ্র দেখা যায় না, এখানে একটা জানলা আছে, আর জানলা দিয়ে উল্টো দিকের বাড়ি জানলা দেখা যায়। বিশেষ কিছু না, ঠিকই আছে আমার জন্য, একা আছি আমি, আমার জন্য তো এটাই ঠিক আছে। রুমের রেট আমার থেকে 800 নিয়েছে, এটা একটা হোমস্টে অ্যাকচুয়ালি। নিচে এই মানে মালিক যে উনি থাকেন, এটা হচ্ছে ওপরে দোতলায়। তা আমার থেকে 800 নিয়েছে উইথ এসি। আমার মনে হয় বাঘা বিচের কাছে এটার থেকে আর ভালো ডিল খুঁজে পাওয়া, এখন সন্ধে হয়ে গেছে, এর থেকে কঠিন ছিল। তো যাই হোক, পেলাম, এটাতেই থাকবো আজকে। দেখুন আমি যে হোমস্টেতে আছি সেটা হচ্ছে এখানে এই একটাই মাত্র রুম, ওটা উপরে দোতলায়। আর এরকম স্পাইরাল সিঁড়ি, হেবি সুন্দর লাগছে কিন্তু। এই সিঁড়ি দিয়ে নেমে আসছি আমি। আর এই হচ্ছে জায়গাটা, একদম জমজমাট জায়গা। সামনের যে রাস্তাটা দেখছেন, এখান থেকে আপনারা বাঘা বিচে যেতে পারবেন, জাস্ট 3 থেকে 4 মিনিট হাঁটতে হবে সামনের রোডটা দিয়ে। এইটাই মেন রোডে চলে এলাম। দেখুন গিয়ে লেফট হ্যান্ডে টার্ন নিলেই বাঘা বিচের সি বিচ পড়বে। 5 মিনিট এটা চলে এলাম। এটা হচ্ছে বাঘা বিচের রাতের জায়গা, ভালো একদম। পিসফুল একদম পরিবেশ ছিল। কালকে রাত্রে যেখানে ছিলাম কোনো রকমের সমস্যা হয়নি, একদম দারুণ সাউন্ড স্লিপ হয়েছে। ভোরবেলা সকালবেলা উঠে পড়েছি ঘুম থেকে, তারপর একেবারে দারুণ লাগছে কিন্তু, মানে একদম ফ্রেশ হয়ে গেছি তো, কারণ কালকে যথেষ্ট টায়ার্ড ছিলাম রাত্রিবেলা, আর তারপরে ঘুমিয়ে পড়েছি, আর একদম সকালে উঠে প্রচন্ড ফ্রেশ লাগছে। আর ভোরের সমুদ্র সৈকত, এরকম বাঘা বিচ, দেখুন বাঘা বিচ দারুণ লাগছে কিন্তু ভোরে।
আর ওই নদীর যে জায়গাটা মিশেছে সমুদ্রে, ওই জায়গাটা খুব সুন্দর লাগে, এরা মানে বাঘা রিভার যেটা আর কি। চলুন আপনাদের এবার সামনের থেকে দেখিয়ে আসি, যেখানটা মানে অ্যাকচুয়ালি বাঘা রিভারটা বাঘা বিচের সাথে মিশেছে, ওই জায়গাটা দেখাই একটু। ওই জায়গাটা দেখলে আর বিশাল সুন্দর লাগবে, কারণ এই সকালের পরিবেশ তো এখন দারুণ লাগছে। আর নৌকাগুলো এখানে বাঁধা আছে দেখুন, স্পিড বোট অ্যাকচুয়ালি। সার্ফ রেস্কিউ রয়েছে দেখুন, ইন্ডিকেটর করা আছে লাল পতাকা দিয়ে, যে এখানে জলে এখন হাই টাইড, কারেন্ট বেশি, অনেক স্নান করা যাবে না, কিন্তু মানুষজনকে মানে আটকানোর মতো কেউ নেই অ্যাকচুয়ালি। এইরকম সমুদ্র থেকে স্নান না করে লোকে পারে? ওপর দিয়ে যাবো, একটু ওপর দিয়ে, কারণ আমার জুতোটা ভিজে যাচ্ছে না হলে। এই জায়গাটা সমুদ্রটা একটু বেঁকে গেছে, বেঁকে গিয়ে এই নদীটার সাথে মিশেছে। এই জায়গাটা সব থেকে সুন্দর, কিন্তু বাঘা বিচের সব থেকে সুন্দর জায়গা কিন্তু এই জায়গাটা, এটা মোহনা টাইপের অ্যাকচুয়ালি। আর কিছু ক্লিপস রয়েছে মাঝখানটা দেখুন, ওই সামনেটা। ওনারা মনে হয় মাছ ধরতে যাচ্ছেন, জাল টাল নিয়ে এসছে। এই বাঘা রিভার থেকে শুরু করবে, কি দারুণ লাগছে দেখুন। গোয়ার সমুদ্র সৈকত আনডাউটেডলি ভারতবর্ষের সেরা সমুদ্র সৈকত গুলোর মধ্যে একটা এটা। রিভারটা কিন্তু খুব গভীর। দেখুন এই নদীটা, এই জায়গাটার থেকে মিশেছে গিয়ে সমুদ্রে। বাঘা বিচ থেকে যাওয়ার সময় এখন সকালে ব্রেকফাস্টটা করে যাচ্ছি, একদম সাউথের টিপিক্যাল যে ব্রেকফাস্ট হয় সেটাই, ইডলি আর বড়া। করেছে দারুণ, একেবারে দারুণ, টেস্টই আলাদা সাম্বারটা, একদম সফট স্পঞ্জি করেছে একদম ইডলিটা।